নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু গল্পের তৃতীয় পর্ব। গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়িয়ে দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ওঠো শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্য, সেলেট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমার সঙ্গে করে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাই বোনেদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন, পাঠশালায় বসে বসে খেও এখন, ওঠো লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে সে মায়ের দিকে চাহিয়া জিভ বার করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুড়ি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি না, দেখো। 60 বাড়ি আসবি নাকি, ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার। কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে একটু বলে দিও যেন ওকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটির সময় আমি আবার এসে তোকে বাড়ি নিয়ে যাব অপু, বসে বসে লেখো, গুরু মহাশয়ের কথা শুনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্রে সে অনেকক্ষণ মুখ নিচু করে বসিয়া রহিল। পরে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানা রূপ কুৎসর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে দেয়ালে ঠেস দিয়া আপন মনে পাততাড়ির তালপাতার মুখে পুড়িয়া চিবাইতেছে। আরেকটি বড় ছেলে, তাহার গালে একটা বড় আঁচিল, সে দোকানের মাচার দিকে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেড়া দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটেও সব কি হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল। কিন্তু গুরু মহাশয়ের শোন দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে, ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপরে হাজির করিল। এসব কি খেলা হচ্ছে স্লেটে? সতে, ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া চলিয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল।
সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে রে? হাসছ কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয় তাহার মুখ শুকাইয়া গেল। সতে একখানা থান ইট নিয়ে এসো তো তেঁতুলতলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয় আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনা হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়া হোক বা নতুন ভর্তি ছাত্র বলিয়াই হোক, গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন। গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটি হেলান দেওয়ার অংশটা পাকিয়া গিয়াছে। বিকেলবেলা প্রায় গ্রামের দিনুপালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা উপর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথমে কি করিয়া আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপ তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই ছেঁড়া মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকার বর্ষা রাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই, পিছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত গ্রামের ওপাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন। যে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মহাশয়ের দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রীপুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুঁকো টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি আর বেশি নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ, বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মহাশয় সপরিবারে বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন। অনেক দিন আর দেখা নেই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জল বিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঠুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ তো, কটা মাছি পড়ল? নামটা মুখস্থরত অপুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মহাশয় যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেখানে হাতখানেক জমি উৎসাহে সে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কিরকম কষ্ট হইয়াছিল, নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম, কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মহাশয় নাম বলিলেন পেঁড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে পেঁড়া কিনিয়া খাইবে। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থতলায় থাকিত।
এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখের কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও, ওখান হইতে লইয়া আসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজুরায় বলিতেন, ওসব মন্তরতন্ত্রের খেলা আর কি। সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার সচক্ষে দেখা। বেলডাঙ্গার বুধো গাড়োয়ানকে তোমরা দেখেছ কেউ? 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়াছে আজ 25 বছরের ওপর। জোয়ান বয়সেও আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেক কালের কথা, তখন আমার সবে হয়েছে বয়স 19-20। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি, বুধো গাড়োয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কিরকম ভয়ভীত ছিল তা রাজকেষ্ট ভাইয়া জানো নিশ্চয়। একে মাঠের রাস্তা, সঙ্গে কিছু টাকা কড়িও আছে। বড্ড ভাবনা হলো, আজকাল যেখানে নতুন গাঁখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জন চারেক সন্ডামাক্য গোছের মিশকালো লোক এসে গাড়ির পেছনের বাঁশ দুদিক দিয়ে ধরলে, এদিকে দুজন ওদিকে দুজন। দেখে তো মশাই আমাদের মুখে রাটা নেই। কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি, এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে। বুধো গাড়োয়ান দেখি পিট পিট করে পেছন দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। তারাও বেশ এগিয়ে যাচ্ছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজারে দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বলে, ওস্তাদজি, আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেবো। অনেক কাকুতি মিনতির পরে বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিস নে। তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল। এ আমার সচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে, এমনি ধরে রয়েছে, আর ছাড়াবার সাধ্য নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাঁটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু মন্তরতন্ত্রের কথা? গল্প বলিতে বলিতে বেলা হইয়া যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের, জগডুমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইত। পাঠশালা ঘরের বনে লতা পাতার গন্ধের সঙ্গে তাল পাতার চাটাই, ছেঁড়া খোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সেই গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়ে কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কণ সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধার ঘিরিয়া অপরিচয়ের আকুল জলধি। তাহার শিশু মন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল? তুমি বরাবর সোজা যদি ওই পথটা বাহিয়া চলিয়া যাও,
তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশ পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে, কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচু ওল বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল, শিশুবোধক। এমন সময় গুরুমহাশয় বলিলেন, দেখি সেলেট নাও, শ্রুতিলিখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালি হইতে ছড়া মুখস্থ বলে, তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এই অপরিচিত শব্দসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দসমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতে লাগিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলার এই মুখস্থ শ্রুতিলেখন কোথায় আছে। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি, ইহার শিখর দেশ আকাশপথে সতত সমীর সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিত্যকা প্রদেশ ঘন সন্নবিষ্ট বন পাদপ সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ, শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া, ইত্যাদি। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে। তাহার মনে হয়, অনেক সময়ই মনে হয়, সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পুজোর দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা। মাধবপুর 10 ঘরা হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অসৎ গাছের সকলের উঁচুরে ডালটা, যেদিকে চাহিয়া থাকিলে তার কথা মনে ওঠে, সেই বহু দূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সে 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সেই প্রসবনগিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকাল বেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে, এমন সময়ে তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরুস না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না। যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে, ইহা সে জানে। তবুও সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন বাহির দরজায় পা দিয়াছে, মার ডাক আবার শোনা গেল, বেরুলি বুঝি? ও অপু,
বারে, দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাজতে লাগলাম। অপু অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান ছিড়িয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটু পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে। আমি একা গাবতলায় পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ের টান দিয়া সম্মুখের দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুড়িপথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট চালাঘর ও এক পাশে একটা বিলাতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধ্যাবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে? কে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমড়া পারিবার অপরাধে ডাইনিটা জেলেপাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদে জন্মের মতো মিটিয়া যায়। কে না জানে সে ইচ্ছা করলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হলো সে কিছু জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে, তারপর দিন উঠিবে না। কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনিই তাহাদের। এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপু সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। আতুরি বুড়ি ভুরু কুঁচকাইয়া তোবড়ানো গালটা যেন আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে। কোনো দিকেই আর পালাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা যেন তাহার উপরই বেশি। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া বোধহয় কচুর পাতায় পুরিবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের ওপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফলে এইবার ভুলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি না ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আর ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না।
বুড়ি বলিল, ভয় কি মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা? এসো এসো, মোর বাড়িতে এসো, আমচুর দেবনি, এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে। গেলেই আর কি, ডাইনিরা রাক্ষসীরা যে এইরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। এখন সে কি করে, কি উপায়? বুড়ি তাহার দিকে আরো খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি মোরে? ও বাবা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মার কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নেই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পুরিল বলিয়া সে আড়ষ্ট কণ্ঠে দিশেহারাভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার কাছে কোনো দিন আমরা পারতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ। আর বহু দূরে কোথায় যেন মা তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল। একটা অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণ ভয় দিশেহারা অবস্থায় সে সম্মুখের ভাঁট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা, খোকারা কাদের। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আ মাটির ভেপু গল্পের 3য় পর্ব। ভালো লাগলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন।